তো অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনে দুটো পার্ট আমাদের পড়তে হবে। পুরোনো সিলেবাসে এগুলো ডিটেলে ক্যাটাগরাইজ করে দেওয়া ছিল যে এক্স্যাক্টলি কি কি পড়তে হবে। এই সিলেবাসে আর ব্রড টপিকটা দেওয়া আছে, ক্যাটাগরাইজেশন আর আলাদা করে করা হয়নি। তো আমরা দুটো পার্টে মেনলি পড়বো। একটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনস, হোয়াট আর দে, অ্যান্ড দেয়ার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস, মানে হাউ উই আর অ্যাপ্লাইং the theory of the antigen antibody interactions in clinical fields or diagnostic fields। ঠিক আছে? তো আজকে প্রথম আমরা শুরু করব অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। আমি একটা স্লাইড শেয়ার করব, তোরা একটু দেখ। আচ্ছা, আমি তোদের ভ্যাকসিনেশনের পিপিটিটা বোধহয় দেওয়া হয়নি না? দিয়েছে কি? না ম্যাম। প্রথম দিন দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি প্রথম দিন দিয়ে দিয়েছি, আমার খেয়াল নেই। ঠিক আছে, আমি স্লাইডটা পাঠিয়ে দেবো। So antigen antibody reactions সাইটটা আমি পুরোটা এনে নিচ্ছি, বুঝতেই পারছি সেটা ডাউনলোডেড সাইট। তো তার আগে আমার কয়েকটা কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুটো মলিকিউল। আচ্ছা, অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন কাকে বলে? কি হলো? কেউ একজন আনসার দে। আমি কি নাম করে করে বলবো? স্বর্ণালী বল, হোয়াট ইজ অ্যান্টিজেন? স্বর্ণালী, হ্যাঁ ম্যাম। হ্যাঁ বল, হোয়াট ইজ অ্যান্টিজেন? যা বুঝিস, ভয় পাওয়ার কিছু নেই, যা বুঝিস সেটা বল, নিজের কনসেপ্টটা বল। তুই তো ইমিউনোলজি পড়ছিস অনেকদিন ধরে। অ্যান্টিজেন কাকে বলে? পারবি বলতে না পারবি না? মানে একটা ইমিউনোজেন যেটা মানে বডিতে বডিতে কোনো রিয়াকশন মানে রিয়াকশন সৃষ্টি করে, মানে যেগুলো মানে অ্যান্টিবডি। আচ্ছা ঠিক আছে, স্বর্ণালী তুই মিউট কর। দেবপ্রতিম, অ্যান্টিজেনকে কিভাবে ডিফাইন করবি? কোন একটা ফরেন পার্টিকেল আমাদের বডির জন্য প্রোটিন ইন নেচার, সেটা অ্যান্টিজেন। এটা আমাদের এনি ফরেন পার্টিকেল। ইমিউনিটি ট্রিগার করতেও পারে, নাও করতে পারে। ফরেন পার্টিকেল এন্ড ইট শুড বি প্রোটিন ইন নেচার। ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকেই বলছি। অ্যাকচুয়ালি অ্যান্টিজেন হচ্ছে একটা ফরেন সাবস্টেন্স, তার কিছু বেসিক প্রপার্টি থাকে, সেই প্রপার্টি থাকলে তাকে আমরা অ্যান্টিজেনিসিটি বলি, অ্যান্টিজেন বলি। স্বর্ণালী যেমন ইমিউনোজেন টার্মটা ইউজ করেছিল, আবার দেবপ্রতিম সেটা ক্ল্যারিফাই করলো যে ইমিউনোজেন মানে হচ্ছে হুইচ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ স্টিমুলেটিং অর ট্রিগারিং দ্য ইমিউন সিস্টেম অফ দ্য হোস্ট, তাই তো? কিন্তু অ্যান্টিজেন বলা হচ্ছে কখন? অ্যান্টিজেন আর ফরেন সাবস্ট্যান্সেস which can bind with specific antibody or white blood cell surface receptors, usually lymphocyte receptors। লিম্ফোসাইটের যে সারফেস রিসেপ্টর থাকে তার সঙ্গে বাইন্ড করতে পারে, অথবা স্পেসিফিক অ্যান্টিবডি মলিকিউলের সঙ্গে বাইন্ড করতে পারে, তাকে আমরা অ্যান্টিজেন বলি। অ্যান্টিজেন মানে হচ্ছে যে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে, অ্যান্টিবডি যে প্রডিউস করতে পারে সেই হচ্ছে অ্যান্টিজেন। ওকে, আচ্ছা নেক্সট আমি জিজ্ঞেস করবো দীপকে। দীপ, হোয়াট ইজ অ্যান্টিবডি? দীপ শুনতে পেয়েছিস? হোয়াট ইজ অ্যান্টিবডি? দীপ কোথায় শুনতে পাচ্ছে না। অঙ্কিতা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বল, হোয়াট ইজ অ্যান্টিবডি?
ম্যাম অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন যেটা স্পেসিফিক অ্যান্টিজেনকে রিকগনাইজ করে এবং তার এগেনস্টে রেসপন্সটাকে আরো বেশি করে মানে সেই স্পেসিফিক অ্যান্টিজেনকে রিকগনাইজ করে এবং হুম এটাই এই যে সমস্ত ফরেন সাবস্টেন্স আছে যেরকম ব্যাকটেরিয়া ভাইরাস হুম এদের এগেনস্ট কাজ করে অ্যান্টিবডি। হুম আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অঙ্কিতা যেটা বললো সেটা হচ্ছে যে কোনো অ্যান্টিজেনের এগেনস্টে, অ্যান্টিজেন যখন হোস্টের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করছে, তখন একটা অ্যান্টিজেন বা আরো স্পেসিফিক্যালি বললে তার অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, যেটাকে আমরা কমনলি এপিটোপ বলে থাকি, এপিটোপ অ্যান্টিজেনের একটা পার্টিকুলার পার্ট বা পার্টিকুলার মলিকিউল বা পার্টিকুলার স্ট্রাকচারাল এলিমেন্ট which is known as the antigenic determinant. When an antigen is capable of triggering the immune system of the host, then a specific protein immunoglobulin molecule has been produced against the specific antigenic determinant of the antigen. That is called antibody. ঠিক আছে, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের এগেনস্টে স্পেসিফিসিটি আছে, কমপ্লিমেন্টারিটি আছে, এইরকম একটা মলিকিউল তৈরি হয় যেটাকে আমরা অ্যান্টিবডি বলি। দিস ইজ বেসিক্যালি ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন মানে which is made up of globulin protein, several polypeptide chains which are called the globulin protein. Anyway, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কি মোটামুটি আমাদের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, যেগুলো আরো পরিষ্কার করে নেওয়া দরকার। এবার অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির ইন্টারাকশন কখন হয়? প্রথম কথা হচ্ছে যে যখন কোনো একটা অ্যান্টিজেন বডিতে প্রথম ঢুকছে, তখন সেই অ্যান্টিজেনটা ইমিউন সিস্টেমকে ট্রিগার করছে এবং তার এগেনস্টে হিউমোরাল পাথওয়ে, থ্রু দ্য হিউমোরাল পাথওয়ে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই তো? এবার এই যে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হলো, দিস ক্যান বাইন্ড উইথ দ্য অ্যান্টিজেন। So this is first kind of antigen antibody interaction. Second interaction occurs actually when an immunoglobulin molecule has been produced in the host body. A memory of the antigenic determinant or memory of the antibody has been retained by the memory B lymphocytes and memory T lymphocytes. So when there is a second encounter with the same antigen যখন দ্বিতীয়বার ওই একই হোস্টের বডিতে ঢুকছে, তখন সেই স্পেসিফিক অ্যান্টিবডি প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। তোমরা আগেই পড়েছো প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স। তখন কি হচ্ছে যে আবার ওই স্পেসিফিক অ্যান্টিবডি ক্যান বাইন্ড উইথ দ্য অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট or which is commonly known as the epitope part of the antigen. These are called antigen antibody interactions. Now, antigen antibody interactions actually can occur through three distinct phases. তিনটে ডিস্টিংক্ট ফেজের মধ্যে দিয়ে হতে পারে। একটাকে বলা হয় প্রাইমারি ফেজ, একটাকে বলা হয় সেকেন্ডারি ফেজ, and the third one is the tertiary phase. So what is primary phenomenon or primary interaction? প্রাইমারি ইন্টারাকশনটা কখন হয়? যখন একটা অ্যান্টিবডির উপরে সিঙ্গল বাইন্ডিং সাইট, ভালো করে বোঝো, অ্যান্টিবডির স্ট্রাকচারটা নিশ্চয়ই মনে আছে, চোখের সামনে একটু চিন্তা করো। অ্যান্টিবডির উপরে সিঙ্গল বাইন্ডিং সাইট which is commonly known as the Fab site, তাই তো, fragment antigen binding Fab site, that binds with a single antigenic determinant or single epitope on the antigen. মানে অ্যান্টিবডির একটা বাইন্ডিং সাইটের সঙ্গে অ্যান্টিজেনের একটা পার্টিকুলার এপিটোপের ইন্টারাকশন হলো, সেইটা হচ্ছে প্রাইমারি ইন্টারাকশন। প্রাইমারি ইন্টারাকশন ইজ অ্যাকচুয়ালি ভেরি কুইক, ইট অকার্স উইদিন ফিউ মিলিসেকেন্ডস অ্যান্ড দিস কাইন্ড অফ রিয়াকশনস আর ইউজুয়ালি রিভার্সিবল। রিভার্সিবল মানে প্রাইমারি ইন্টারাকশন হওয়ার পরে সেটা কিন্তু আবার ডিসলজড হয়ে যেতে পারে, অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা অপরের থেকে আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু এগুলো যদিও খুব ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী মানে ট্রানজিয়েন্ট or temporary, but they can be detected with the help of certain immunoassay techniques. কিরকম ইমিউনোঅ্যাসেতে ডিটেক্ট করা যায়? whether antigen antibody binding has occurred or not at all, ইন্টারাকশন হয়েছে না হয়নি, সেটা কিভাবে জানা যায়? ইমিউনো ফ্লুরোসেন্স, রেডিও ইমিউনো অ্যাসে যেটাকে আমরা রিয়া বলি কমনলি, এনজাইম ইমিউনো অ্যাসে অর্থাৎ এলাইজা, সেখানে খুব কম লেভেলে ইন্টারাকশন হলেও সেটা কিন্তু ধরা পড়বে। দিস আর প্রাইমারি ইন্টারাকশনস।
আচ্ছা, সেকেন্ডারি ইন্টারাকশনটা কি? সেকেন্ডারি ইন্টারাকশন কিন্তু মোর স্টেবল দ্যান দ্য প্রাইমারি ইন্টারাকশন, নাম শুনেই বুঝতে পারছো, এন্ড ইট ক্যান বি মেজার্ড মোর ইজিলি। ওকে, এই সেকেন্ডারি ইন্টারাকশনের মধ্যে পড়ে হচ্ছে অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, এগুলো আজকে আমরা ডিসকাস করব। প্রেসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন অ্যান্ড কমপ্লিমেন্ট ফিক্সেশন। কমপ্লিমেন্ট ফিক্সেশন, ঠিক আছে, একটা একটা করে আমরা বলবো। প্রেসিপিটেশনটা হচ্ছে, প্রেসিপিটেশন ব্যাপারটা হচ্ছে যে সলিউবল অ্যান্টিজেন এর সঙ্গে সলিউবল অ্যান্টিবডির ইন্টারাকশন। সলিউবল অ্যান্টিজেনের সঙ্গে সলিউবল অ্যান্টিবডির ইন্টারাকশন, মানে যেটা সলভেন্টের মধ্যে ডাইলুটেড থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে আবার পার্টিকিউলেট অ্যান্টিজেনের সঙ্গে পার্টিকিউলেট অ্যান্টিবডির ইন্টারাকশন। পার্টিকিউলেট অ্যান্টিজেন মানে যেটা সলিউবল নয়, সেটার সঙ্গে পার্টিকুলেট অ্যান্টিবডির ইন্টারাকশন, অ্যাগ্লুটিনেশন। আর কমপ্লিমেন্ট ফিক্সেশন তোমরা জানো, উইচ ইজ ট্রিগারিং দ্য ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে। সিরামের মধ্যে কমপ্লিমেন্ট প্রোটিনস থাকে, দেয়ার আর অলমোস্ট 30 ডিফারেন্ট সিরাম প্রোটিনস দ্যাট আর নোন অ্যাজ কমপ্লিমেন্ট প্রোটিনস। এই কমপ্লিমেন্ট পাথওয়েটাকে, মানে ডিফারেন্ট কমপ্লিমেন্ট প্রোটিনসগুলোকে সিকোয়েন্সিয়ালি অ্যাক্টিভেট করা, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন। তাহলে these are called the secondary interactions or secondary phenomenon, and there is another round of interaction which is called the tertiary phenomenon. Tertiary phenomenon এ আমরা কি দেখতে পাই? Tertiary phenomenon is much more complicated. It also can be recorded through several investigations. তার মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন, ফ্যাগোসাইটোসিস। ইনফ্ল্যামেশন মানে হচ্ছে হাইপারসেনসিটিভিটি, ফ্যাগোসাইটোসিস, ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্সেস, হ্যাঁ এটা আমরা করব, ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্সেস, ইমিউন অ্যাডহিয়ারেন্স অ্যান্ড কেমোট্যাক্সিস, অল দিস আর কল্ড দ্য টার্সিয়ারি ফেনোমেনন, ঠিক আছে। তাহলে তিন ধরনের ইন্টারাকশন হতে পারে। এইবারে ঘটনা হচ্ছে যে এই টাইপস গুলো আমাদের একটু পড়তে হবে, মানে কমন যে টাইপস গুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, তো প্রথম আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনটা আজকে ডিসকাস করব। তো প্রেসিপিটেশন পড়তে পড়তে এই পার্টগুলো আসবে, আমি একটুখানি আগে বলে নিই যে এখানে বলছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনস আর রিভার্সিবল স্পেসিফিক নন কোভালেন্ট বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস। এখানে অনেকগুলো কথা আছে। এক নম্বর হচ্ছে দিস আর রিভার্সিবল। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্যান বাইন্ড উইথ ইচ আদার, দে ফর্ম সার্টেন স্ট্রাকচার্স, বাট সামটাইমস দিস রিঅ্যাকশনস আর রিভার্সিবল, মানে দে ক্যান রিভার্ট ব্যাক টু অরিজিনাল antigen and original antibody because there are formation of non-covalent bonds. এখানে কিন্তু কোনো কোভালেন্ট বন্ড ফর্ম হয় না, নন কোভালেন্ট বন্ড ফর্ম হয়। কি কি বন্ড সেগুলো এক্ষুনি বলবো, তাহলে বুঝতেই পারছো দিস বন্ডস আর অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট, এরা ইজিলি ফর্ম হতে পারে আবার ইজিলি ব্রেক করতেও পারে। সো রিভার্সিবল নন কোভালেন্ট বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস। কি কি ধরনের নন কোভালেন্ট ইন্টারাকশন হতে পারে? হাইড্রোজেন বন্ডস। হাইড্রোজেন বন্ডস কখন হয়? তখন there are partially charged molecules. হাইড্রোজেন অ্যাটমের উপরে পজিটিভ চার্জ দেখা যাবে এবং অন্য একটা অ্যাটম বা আমাদের রেডিকালের উপরে নেগেটিভ চার্জ দেখা যাবে। দেন there is partial polarity and this is called the hydrogen bonds. Electrostatic bond কাকে বলে? যখন the bond would be formed due to oppositely charged electrical polarity, মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এর মধ্যে যখন বন্ড ফর্মেশন হবে তখন দিস ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক বন্ড অর আয়নিক বন্ড। আয়নিক বন্ড। হাইড্রোফোবিক বন্ড কাকে বলে? হাইড্রোফোবিক বন্ডটা হবে হচ্ছে নন পোলার মলিকিউলের উপর মধ্যে, নন পোলার মলিকিউল যারা হচ্ছে হাইড্রোফোবিক, মানে ওয়াটার মলিকিউলকে সরাতে চায়। তাহলে উইথ দ্য ডিহাইড্রেশন প্রসেস দিস বন্ড উইল বি ফর্ম। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাবে এবং অপোজিটলি পোলার মলিকিউলস, নন পোলার মলিকিউলস, দে উইল জয়েন উইথ ইচ আদার। আরেকটা হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, এখানেও একটা পার্শিয়াল ডাইপোলারিটি তৈরি হয়। A van der Waals interaction, which is a very weak interaction, this occurs between non-bonded atoms or molecules. So these four are the different type of non-covalent reactions through which antigen can interact or join with the antibody. ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনকে এখানে একটা ফর্মুলা দিয়ে দেখানো হচ্ছে, এগুলো সব আমরা পরে ডিটেইলে আবার পড়বো। Ag plus Ab
রিয়াকশন ফরওয়ার্ড রিয়াকশনের রিয়াকশন কনস্ট্যান্ট হচ্ছে K1, তৈরি হচ্ছে প্রোডাক্ট AgAb which is called the antigen antibody complex, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, সংক্ষেপে অনেকে AgAb কমপ্লেক্স লেখেন এটাকে। তাহলে আবার দেখা যাচ্ছে this reaction is reversible because AgAb complex can again dissociate into the original antigen and the antibody. In that case, for the reverse reaction, the constant is known as the constant of dissociation or K2. তাহলে K1 বা ফরওয়ার্ড রিঅ্যাকশন কনস্ট্যান্টকে আমরা বলি কনস্ট্যান্ট অফ অ্যাসোসিয়েশন, and K2 বা রিভার্স রিঅ্যাকশন কনস্ট্যান্টকে আমরা বলি কনস্ট্যান্ট অফ ডিসোসিয়েশন। ঠিক আছে, এইবারে আমরা যে দুটো টার্মে আসবো, খুব ইম্পর্টেন্ট পার্ট, প্রেসিপিটেশন পড়তে গেলে এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রেসিপিটেশন কেন, যে কোনো ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন করতে গেলে এই প্রাইমারি প্রপার্টি গুলো আগে জানতে হবে। দুটো টার্ম এখানে আমরা পড়বো, একটা হচ্ছে অ্যাফিনিটি আর একটা হচ্ছে অ্যাভিডিটি। হ্যাঁ, অ্যাফিনিটি ব্যাপারটা হচ্ছে প্রাইমারি ইন্টারঅ্যাকশন। আমি ডেফিনেশনটা আগে বলে নিই এখান থেকে, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাফিনিটি ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য রিঅ্যাকশন between a single antigenic determinant and a single combining site on the antibody. কি বুঝতে পারলে? আমি যদি আরো সহজ করে বলি, অ্যান্টিবডির একটা ফ্যাব সাইট তার সঙ্গে অ্যান্টিজেনের একটা এপিটোপ, ঠিক আছে, অ্যান্টিবডির একটা ফ্যাব সাইট বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, তার সঙ্গে অ্যান্টিজেনের একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটোপ, এদের মধ্যে বাইন্ডিং হচ্ছে অ্যাফিনিটি। তাহলে বুঝতেই পারছো অ্যাফিনিটিটা ডেভেলপ করে খুব চট করে। অ্যাফিনিটি অকার্স উইদিন ফিউ মিলিসেকেন্ডস, অ্যাফিনিটি ইজ অলমোস্ট ইনভিজিবল। এই যে বন্ড তৈরি হচ্ছে যেটা প্রাইমারি ইন্টারঅ্যাকশন, আমরা সেটা চট করে বুঝতে পারি না সেটা স্টেবল না হলে। আর affinity occurs between the single antigenic determinant of antigen and the single antigen binding site of antibody. এটা হচ্ছে প্রাইমারি ইন্টারঅ্যাকশন। ওকে, প্রাইমারি ইন্টারঅ্যাকশন বা ইনিশিয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশন। এইবারে এই যে অ্যাফিনিটি, যেটা এই অ্যাফিনিটিকে আমরা অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট হিসেবে দেখাই। ইট ইজ দ্য অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট ফর বাইন্ডিং। অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে তোমার হবে, সেটা হবে K1 আর K2 এর রেশিও। K1 K2 এর রেশিও মানে কি, K1 হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট আর K2 হচ্ছে রিভার্স রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। তাহলে K2 বাই K1, উল্টো বললাম, সরি, K1 বাই K2, this ratio is known as the association constant, association constant or Ka। ঠিক আছে, আচ্ছা, এইবারে এখানে একটা কম্প্যারিজন দেখানো আছে চার্টে, হাই অ্যাফিনিটি, লো অ্যাফিনিটি। ঠিক আছে, লক্ষ্য করে দেখো ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। হাই অ্যাফিনিটি যেখানে হাই, সেখানে অ্যান্টিজেনের মাল্টিপল সাইট অ্যান্টিবডির মাল্টিপল সাইটের সঙ্গে বাইন্ড করছে। আর যেখানে লো অ্যাফিনিটি, সেখানে অ্যান্টিজেনের কম ডিটারমিনেন্ট বা কম এপিটোপ অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করছে। তাহলে অ্যাফিনিটি যত হাই হবে তত more and more antigenic determinants will bind with the antigen binding part of antibody, অর্থাৎ অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে অ্যান্টিবডির প্যারাটোপের বাইন্ডিং হবে তত বেশি। তাহলে এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে which is termed as the valence. Valence or valency means the number of epitopes. That means what is the valency of the antigen? What is the valency of the antigen? Monovalent antigen মানে যেটা একটাই অ্যান্টিবডি মলিকিউলের সঙ্গে বাইন্ড করতে পারবে। আরো স্পেসিফিক্যালি বললে অ্যান্টিবডির একটাই ফ্যাব সাইটের সঙ্গে বাইন্ড করতে পারবে। But if the antigen is multivalent, then it has more than one number of antigenic determinant or epitope parts. কি বললাম? If the antigen is multivalent, then it has got more than one number of antigenic determinant components or epitopes. তাহলে এ কি করবে? more than one antibody ফ্যাব সাইট বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের সঙ্গে ইন্টারাকশন করতে পারবে।
এইভাবে অ্যাফিনিটি যত বেশি হবে তত বেশি করে অ্যান্টিজেন মোর অ্যান্ড মোর অ্যান্টিবডি মলিকিউলকে ক্যাপচার করতে পারে। ঠিক আছে, এইবার কি হচ্ছে যে এই করতে করতে এমন একটা সময় আসবে যে হয়তো সমস্ত অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে জয়েন করে গেল। যদি সমস্ত অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টিবডিটার অ্যাটলিস্ট দুটো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে, আবারও বলছি অ্যান্টিবডিটার অ্যাটলিস্ট দুটো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে, আর অ্যান্টিজেনটা হতে হবে মাল্টিভ্যালেন্ট। মাল্টিভ্যালেন্ট মানে যেটা একসঙ্গে মোর দ্যান ওয়ান অ্যান্টিবডি মলিকিউলের সঙ্গে জয়েন করতে পারে। এইটা যদি ঘটনা হয় তাহলে কি হবে, আস্তে আস্তে সমস্ত অ্যান্টিজেন সমস্ত অ্যান্টিবডির সঙ্গে জয়েন করে যাবে এবং একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি হবে। এই যে ইকুইলিব্রিয়াম স্টেটটা তৈরি হবে, দিস ইজ কল্ড দ্য জোন অফ ইকুইভ্যালেন্স। জোন অফ ইকুইভ্যালেন্স মানে when the valency of antigen and antibody are equivalent. Valency means the number of antigenic determinant sites on the antigen and the number of antigen binding sites on the antibody. এরা যখন একটা ইকুইলিব্রিয়ামে এসে যাবে, দ্যাট ইজ কল্ড জোন অফ ইকুইভ্যালেন্স। ঠিক আছে, আবার কখনো এরকম হতে পারে যে অ্যান্টিজেন ইজ এক্সেস, তার মানে অ্যান্টিজেনের ভ্যালেন্সি যত সেই তুলনায় অ্যান্টিবডি মলিকিউল রিয়াকশন মিডিয়ামে কম আছে। অথবা আরেকটা ঘটনাও হতে পারে which is called the zone of antibody excess. অ্যান্টিবডি এক্সেস ব্যাপারটার মানে কি, যে যে পরিমাণ অ্যান্টিজেন আছে তার তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। ঠিক আছে, তো এইভাবে ইন্টারাকশন যখন বাড়তে থাকবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে, তখন আলটিমেটলি একটা স্টেট আসবে বা স্টেট অফ ইন্টারাকশন আসবে which is called the avidity. Avidity is the collective force. কালেকটিভ ফোর্স মানে সমস্ত অ্যাফিনিটি মিলে হচ্ছে অ্যাভিডিটি। একটা সিঙ্গল এপিটোপের সঙ্গে অ্যান্টিবডির একটা সিঙ্গল বাইন্ডিং সাইট, এর বাইন্ডিংটা হচ্ছে অ্যাফিনিটি, তাই তো? আর যতগুলো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আছে অ্যান্টিজেনের উপরে এবং অ্যান্টিবডি মলিকিউলস গুলোর উপরে যতগুলো অ্যান্টিজেন কম্বাইনিং সাইট আছে, সবগুলো মিলে যখন ইন্টারঅ্যাক্ট করবে, this collective force or summative force is known as the avidity. Avidity is the collective affinity of multiple binding sites. ঠিক আছে, তাহলে avidity is the collective affinity of multiple binding sites. Affinity plus valence. Valence মানে হচ্ছে valence of the antigen in terms of the number of antigenic determinants or epitopes. ওকে, আচ্ছা এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? অ্যাফিনিটি, অ্যাভিডিটি, তাহলে এই জায়গাগুলো কিন্তু তোদের ভালো করে বুঝতে হবে। সো টাইপস অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো এক্ষুনি পড়েছি। প্রেসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন, যেগুলো কিনা নিউট্রালাইজেশন অফ অ্যান্টিটক্সিনস, এগুলো হচ্ছে সেকেন্ডারি ইন্টারাকশনের মধ্যে পড়ে। টার্সিয়ারি ফেনোমেনার মধ্যে এগুলো পড়ে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি, আবার অপসোনাইজেশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন, এরা কিন্তু সেকেন্ডারি ইন্টারাকশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন ইজ দ্য রিয়াকশন অফ সলিউবল অ্যান্টিজেন উইথ সলিউবল অ্যান্টিবডি। দুটোই যখন সলিউবল তখন হচ্ছে, সলিউবল মানে বুঝতেই পারছো যে কোন সলভেন্টের মধ্যে সলিউবল থাকে বলো দেখি? প্রতীক্ষা আনসার মি। কোন সলভেন্টে সলিউবল থাকে? সলিউবল, we are discussing soluble antigen and soluble antibody interaction. Yes. So what is the solvent in which this antigen or antibody are diluted? Can you say? Serum, exactly. We should not say serum, but it is actually plasma. Okay. When we collect the blood after precipitation, it is serum. But when within the body of a living organism, it is known as plasma. So it is soluble within the plasma. Very good. So precipitation is the reaction between soluble antigen which is present within the
plasma with soluble antibody. That means present in the body humor. This reaction results in the formation of antigen-antibody complexes, which is called the lattice structure. Lattice structure. দেখো এখানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুটোকে দুরকম ডায়াগ্রাম দিয়ে দেখানো রয়েছে, দুরকম শেডিং করে। অ্যান্টিজেনটা বুঝতে পারছো ব্লক লাইক, আর অ্যান্টিবডিটা হচ্ছে এলিপ্টিক্যাল। এবারে এরা যখন প্রথম ধর একটা অ্যান্টিজেন মানে যাদের আমাদের লেবেল করা আছে ছবিতে, একটা অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনেরও একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আর একটা অ্যান্টিবডি, লেবেলড অ্যান্টিবডি যেটা, সেই অ্যান্টিবডির একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এই দুটোর মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তাহলে এই যে প্রাইমারি ইন্টারাকশন, আবার বলছি, বিটুইন আ সিঙ্গল এপিটোপ অন দ্য অ্যান্টিজেন অ্যান্ড দ্য সিঙ্গল অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অর ফ্যাপ সাইট অফ দ্য অ্যান্টিবডি, এই ইন্টারাকশনটাকে কি বলে ফৌজিয়া? Fozia, can you hear me? What, ma'am? I said that the interaction between the single epitope on the antigen molecule and the single antigen binding site or FAP site on the antibody molecule. What is this known as? I just said this is called affinity. Okay, Fozia? Okay, ma'am. This is called affinity. Affinity. Interaction between a single antigenic determinant site or epitope site on the antigen with a single antigen binding site or FAP site on the antibody. Interaction between the single epitope and single paratope is known as affinity. So when the affinity of the antigen and antibody are stronger, then multiple antigenic determinants or epitopes will interact with multiple antigen binding sites or paratopes. তাই তো? ফলে কি হবে? More than one molecules of antigen and antibody will cross-link with each other, and ultimate result will be the formation of such a lattice. When there is, in mind it, when there is interaction between soluble particles, soluble antigen and soluble antibody, then this type of lattice can be formed. Okay. তাহলে এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ক্রস রিঅ্যাক্টিভিটি। আমি যখন তোদের ভ্যাকসিনেশন করিয়েছিলাম, সেই স্মল পক্স ভ্যাকসিনেশনের গল্পটা বলার সময় আমি বোধহয় একবার ক্রস রিঅ্যাক্টিভিটির কথা বলেছিলাম। এখানে ক্রস রিঅ্যাক্টিভিটি ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করে দিই, দ্যাট when an antigen stimulates the immune system of the host for the first time, some specific antibody have been produced against that particular antigen, তাই তো? Now memory of this antibody is retained within the immune system, within the memory B cell or memory T cell. So whenever there is second exposure, this particular antibody will only bind to antigens of the similar kind or antigens which are very very similar to the original antigen. Original antigen মানে যার এগেইনস্টে প্রাইমারি রেসপন্সের অনসেট হয়েছিল, ঠিক আছে? যে suppose antigen X is stimulating the host immune system, so anti-X antibody has been produced by the immune system of the host. Now after the primary response declines, there is only the memory of the anti-X antibody has been retained by immune system of the host. Okay, now this on secondary exposure of the antigen, this anti-X antibody will only bind with the X antigen or some other, maybe with some other antigens which are very very close. Close means which are very very similar in their molecular nature to the antigen X. Maybe not exactly X, but X1 or X prime or X2 prime, like this. That means variants.
ভেরিয়েন্টস, এই যে আমরা কোভিড ভাইরাসের স্ট্রেনের কথা পড়ছি না, স্ট্রেন, তো আমরা একটা স্ট্রেন বা 4টে স্ট্রেনের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করছি, তাই তো? তাহলে প্রাইমারি ইন্টারাকশন যেটা হচ্ছে তাতে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই মেমোরিটা থাকছে। এবার সেকেন্ডারি ইন্টারাকশনে আমরা ধরে নিচ্ছি যে ওই সেম ভাইরাস বা তার স্লাইটলি জেনেটিক্যালি মডিফাইড স্ট্রেন will infect the host and the same antibody, okay, or antigens of the similar kinds. এই যে বললাম যে antibodies can also bind, specific antibodies can also bind to the antigens which are very closely related to the original antigen which has stimulated the immune system of the host during primary response. বুঝতে পারলে কি বললাম? আরো সহজ করে বলছি, সেটা হচ্ছে যে প্রাইমারি রেসপন্সের সময় যে অ্যান্টিজেনটা হোস্টের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করছে তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেকেন্ডারি রেসপন্সের সময় এই অ্যান্টিবডিটা আইদার ওই প্রাইমারি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করবে অথবা এমন কোনো অ্যান্টিজেনের সঙ্গেও সে বাইন্ড করতে পারে যেটা হচ্ছে মলিকিউলার নেচারে খুব ক্লোজলি রিলেটেড টু দ্য অরিজিনাল অ্যান্টিজেন। দিস ইজ কল্ড ক্রস রিঅ্যাক্টিভিটি। ক্রস রিঅ্যাক্টিভিটি আমরা কি দেখেছিলাম যে ভ্যারিওলা ভাইরাসের এগেনস্টে আমাদের ইমিউনিটি দিতে হবে, কিন্তু ভ্যাকসিনেশন করা হলো কি দিয়ে? ভ্যাকসিনিয়া ভাইরাস দিয়ে, ভ্যাকসিনিয়া কাউপক্স ভাইরাস। ভ্যাকসিনিয়ার এগেনস্ট অ্যান্টিভ্যাকসিনিয়া অ্যান্টিবডি তৈরি হলো, but it has been found that this anti-vaccinia antibody is also capable of providing immunity against the variola virus, মানে অরিজিনাল স্মলপক্স ভাইরাস যেটা, সেটা এগেনস্টও প্রোটেক্ট করতে পারে, মানে সেটাকেও নিউট্রালাইজ করতে পারে। সো দিস ইজ কল্ড ক্রস রিঅ্যাক্টিভিটি। ক্রস রিঅ্যাক্টিভিটি, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা যেটা পড়বো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ল্যাটিস ফর্ম হতে আমরা দেখলাম, তো ল্যাটিস ফর্ম হতে দেখলাম। তাহলে এখানে একটা ল্যাটিস হাইপোথেসিস আছে, which is called the ল্যাটিস হাইপোথেসিস অফ ম্যারাক। এই ল্যাটিস হাইপোথেসিসে কি দেখা যায়? বলছে ভ্যারিং অ্যামাউন্টস অফ ফর কোয়ান্টিটেটিভ প্রেসিপিটেশন রিঅ্যাকশন, কোয়ান্টিটেটিভ মানে which can be measured, varying amounts of antigen are mixed and incubated with constant volume of antisera. Okay, precipitate is measured, amount of precipitate depends on, কিসের উপরে ডিপেন্ড করে? amount of precipitate মানে দুটো সলিবল কম্পোনেন্ট, একটা সলিবল অ্যান্টিজেন আর সলিবল অ্যান্টিবডি যখন তারা মিট করবে, a precipitate will be formed, and this precipitate usually occurs in the form of a large lattice. এরকম ল্যাটিস তৈরি হয় বলেই সেটা সলিউশন থেকে প্রেসিপিটেটেড হয়ে যায়। সো কোয়ান্টিটেটিভ প্রেসিপিটেশন আমরা যখন করি তখন কি হচ্ছে? এই প্রেসিপিটেটটাকে মেজার করা যায়। আর প্রেসিপিটেট ডিপেন্ড করে কিসের উপর? দ্য রেশিও অফ অ্যান্টিজেন ইজ টু অ্যান্টিবডি। হ্যাঁ, কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা এক্ষুনি ডিসকাস করব। রেশিও অফ অ্যান্টিজেন ইজ টু অ্যান্টিবডি, অ্যাকচুয়ালি দ্য টোটাল নাম্বার অফ epitopes is to total number of paratopes, that is the determining factor, and the altogether force, that is the antibody avidity. Antibody avidity, not only affinity, antibody avidity. Okay, so what have been done? Different amounts of antigen are mixed and incubated with constant volume of antisera, মানে অ্যান্টিসেরা অর্থাৎ যাতে অ্যান্টিবডি আছে সেটার ভলিউমটা আমি কনস্ট্যান্ট নিলাম আর অ্যান্টিজেনটাকে ডিফারেন্ট অ্যামাউন্টে নিলাম। এবার কি করা হচ্ছে? যেহেতু এটা কোয়ান্টিটেটিভ টেকনিক, একটা কার্ভে প্লট করা হচ্ছে। কার্ভে যদি প্লট করা হয় তাহলে মাঝখানে যে জোনটা পাওয়া যাবে, যেটাকে আমি বলেছিলাম যে জোন অফ ইকুইভ্যালেন্স। জোন অফ ইকুইভ্যালেন্স মানে when the total number of antigenic determinants and the total number of antigen binding sites on the antibody are in a equilibrium. Then what happens? Then a large lattice has been formed and visible precipitates has also been formed. ঠিক আছে? This is called the zone of equivalence. ছবিটা দেখাই তাহলে পরিষ্কার হবে। এই যে মাঝখানে যে রিজিয়নটা, যেখানে লক্ষ্য করে দেখো যে যতগুলো অ্যান্টিজেন আছে
আমি ধরে নিচ্ছি এটা bivalent antigen, মানে one antigen has the valency of 2. So the antigen actually has 2 antigenic determinant sites which are capable of binding two different antibody molecules. Okay, আর অ্যান্টিবডিটা নিজেও হচ্ছে মাল্টিভ্যালেন্ট। one antibody is capable, one antibody is having two antigen binding site or FAB site, and it is attaching with two different antigen molecules, তাই তো? তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই হচ্ছে মাল্টিভ্যালেন্ট, এবং এখানে ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশনে তারা আছে, তারা জয়েন করেছে, ফলে একটা লার্জ ল্যাটিস ফর্ম হয়েছে। দিস ইজ কল্ড দ্য জোন অফ ইকুইভ্যালেন্স। জোন অফ ইকুইভ্যালেন্স, তাহলে অ্যান্টিবডি বা সিরামের অ্যান্টিসিরামের কনসেন্ট্রেশনটাকে ঠিক রেখে তুমি যদি অ্যান্টিজেনের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়াতে যাও, তাহলে এমন একটা সময় আসবে when the zone of equivalence would be reached। ঠিক আছে, এইবারে তার আগে, জোন অফ ইকুইভ্যালেন্স আসার আগে সিরামের কনসেন্ট্রেশনটা আমার ফিক্সড, তাই তো? আমি কম কনসেন্ট্রেশনের অ্যান্টিজেন থেকে শুরু করেছি, করে বেশি কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেনে যাচ্ছি। তাহলে প্রথমে যেটা হবে, যেটা স্কাই কালারে দেখানো হয়েছে এই রিজিয়নে, মানে এটাকে তো ঘটনাটাকে গ্রাফিক্যালি প্লট করা হচ্ছে, সেই জন্য আমরা এরকম ভাবে ছবিতে দেখাতে পারছি। সেখানে কি হচ্ছে যে ইনিশিয়ালি অ্যান্টিবডির কনসেন্ট্রেশন অনেক বেশি, অ্যান্টিজেনের কনসেন্ট্রেশন কম্পারেটিভলি কম। তাহলে more and more antibodies would be free as free antibody molecules, and few of them are bound with the antigen molecules because the concentration of antigen or the total number of antigenic determinants are less than the antibody. তাহলে this is called the zone of antibody excess or the prozone phenomenon. Zone of antibody excess or the prozone phenomenon. Okay, and after that the zone of equivalence would be reached. After reaching the zone of equivalence, what happens? There is still increase in the concentration of antigen. Antigen এখনো অ্যাড করা হচ্ছে। এবার কি হচ্ছে যে অ্যান্টিবডির কনসেন্ট্রেশন থেকে অ্যান্টিজেনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, কারণ অ্যান্টিবডির যতগুলো ফ্যাব সাইট ছিল, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ছিল, প্রত্যেকটার সঙ্গে অ্যান্টিজেন জয়েন করে গেছে বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট জয়েন করে গেছে। তাহলে এরপরে জোন অফ ইকুইভ্যালেন্সের পরে কি হবে? few antibodies are captured with the antigens, and rest are excess antigen molecules. Excess antigen molecules. So this zone is graphically, this zone is known as the zone of antigen excess or post zone phenomenon. Zone of antigen excess or post zone phenomenon. So the precipitation, in the precipitation reaction, this happens if we quantitatively try to measure the precipitation reaction. The reaction would be like this: first prozone or zone of antibody excess, after that zone of equivalence, and finally after the zone of antigen excess or post zone. তাহলে কার্ভে প্লট করে কি দেখা যাচ্ছে? জোন অফ অ্যান্টিজেন এক্সেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যান্টিবডি টু স্মল কমপ্লেক্সেস টু প্রেসিপিটেট, যেটা আমরা লাস্টে দেখছি। ইকুইভ্যালেন্স জোন হচ্ছে লার্জ ল্যাটিস ইজ ফর্মড ভিজিবল প্রেসিপিটেটস, আর জোন অফ অ্যান্টিবডি এক্সেসটা হচ্ছে, যেটা প্রথমে আমরা দেখছি, নট এনাফ অ্যান্টিজেন টু স্মল কমপ্লেক্সেস টু প্রেসিপিটেট। ওকে, আর যেটা বলছিলাম যে মারাকের যে ল্যাটিস হাইপোথেসিসটার কথা বলছিলাম, তোরা একটু নোট করছিস তো? এগুলো একটু কিন্তু আমি পড়াতে পড়াতে বলে যাই, সবটা মানে এই স্লাইডে পাবি না, এগুলো তো ডাউনলোডেড স্লাইড, সবটা এখানে কিন্তু পাওয়া যাবে না। তো মারাকের ল্যাটিস হাইপোথেসিসে যেটা দেখা গেছে যে ইট ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ইচ অ্যান্টিবডি মলিকিউল মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট টু বাইন্ডিং সাইট, মানে প্রত্যেকটা অ্যান্টিবডির অ্যাটলিস্ট দুটো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা ফ্যাব সাইট থাকবে, অ্যান্ড দ্য অ্যান্টিজেন শুড অলসো বি মাল্টিভ্যালেন্ট। অ্যান্টিজেন শুড অলসো বি মাল্টিভ্যালেন্ট, মানে যেটা মোর দ্যান ওয়ান অ্যান্টিবডির সঙ্গে অ্যাট আ টাইম বাইন্ড করতে পারবে। এইগুলো হলে তবেই কিন্তু জোন অফ ইকুইভ্যালেন্স রিচ করতে পারবে, এবং তবেই লার্জ ল্যাটিস ফর্ম হবে, সাকসেসফুল ল্যাটিস ফর্মেশন হবে। ওকে, তাহলে আজকে হ্যাঁ বল, Can you repeat the sentence? which one?
Last, lattice Lattice hypothesis. Okay, I will give you the note also, the material also, but still you take your class note. According to lattice hypothesis of Marak, the antigen molecule should be multivalent. For a successful lattice formation, the antigen molecule should be multivalent. That means it should bind at least with 2 antibody molecules at one time. Okay, and the antibody molecule should also possess at least 2 antigen binding sites or Fab sites. At least 2 antigen binding sites or Fab sites. That means the antibody is also capable of binding at least 2 antigen molecules simultaneously. ঠিক আছে, তারপরে আমি লেখাটা পাঠিয়ে দেব। বুঝতে পারলে ফৌজিয়া? Okay, ma'am. Thank you. ওকে, তাহলে আজকে আমি এইটুকুই পড়াবো। অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন অনেক কিছু আছে, হ্যাঁ, আমরা একটু 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 করে পড়বো। প্রেসিপিটেশনটা আমাদের পড়া হলো। প্রেসিপিটেশন থেকে এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকগুলো ডেফিনিশন আছে যেগুলো তোমাকে বুঝে লিখতে হবে। হোয়াট ইজ অ্যাফিনিটি, হোয়াট ইজ অ্যাভিডিটি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ক্রস রিঅ্যাক্টিভিটি, অ্যান্ড what is the zone of equivalence, what do you mean by pro-zone phenomenon and post-zone phenomenon। এখানে গ্রাফ দিয়ে তোমাকে গ্রাফিক্যালি বুঝিয়ে দিতে হবে। আগে বলতে হবে ছোট করে যে প্রেসিপিটেশন রিঅ্যাকশনটা কি, তারপরে তোমাকে বলতে হবে যে if we try to measure precipitation, that is in case of quantitative precipitation, তার প্রি কন্ডিশনটা তোমাকে বলতে হবে। প্রি কন্ডিশন মানে এই যে বলা হয়েছে যে ভ্যারিং অ্যামাউন্টস অফ অ্যান্টিজেন আর mixed and incubated with constant volume of antisera, মানে প্রথমেই তুমি অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট দিচ্ছ, তারপরে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অ্যামাউন্টস অফ অ্যান্টিজেন তার সঙ্গে মিক্স করছো আর ইনকিউবেট করছো করে গ্রাফিক্যালি প্লট করছো রেজাল্টটা। ঠিক আছে, তাহলে প্রেসিপিটেট মেজার করা হচ্ছে। আর প্রেসিপিটেটের অ্যামাউন্ট কিসের উপর ডিপেন্ড করে? দুটো ক্লজ আছে, একটা হচ্ছে রেশিও অফ অ্যান্টিজেন ইজ টু অ্যান্টিবডি, আর একটা হচ্ছে অ্যান্টিবডি অ্যাভিডিটি, মানে টোটাল স্ট্রেংথটা। তারপর কার্ভে প্লট করলে তুমি 3টে জোন পাচ্ছ, এগুলো তোমাকে ক্লারিফাই করতে হবে। জোন অফ ইকুইভ্যালেন্স, প্রো জোন অর জোন অফ অ্যান্টিবডি এক্সেস, পোস্ট জোন অর জোন অফ অ্যান্টিজেন এক্সেস। ঠিক আছে, তাহলে গ্রাফটা দিয়ে এই জিনিসগুলো বলতে হবে। পরের দিন আমরা কি করব? পরের দিন আমরা এই প্রেসিপিটেশন থেকে, যদিও এটা ছোট্ট একটা পার্ট পড়ালাম, আজকে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস গুলো শুরু করছি না। পরের দিন যেটা শুরু করব, আমি পারলে কালকেই তোদের ক্লাস নেব। ঠিক আছে, তো প্রেসিপিটেশনে যেসব ডায়াগনস্টিক অ্যাপ্লিকেশন গুলো আছে, ইমিউনোডিফিউশন, রেডিয়াল ইমিউনোডিফিউশন, এইগুলো সমস্ত শুরু করে দেবো। ক্লিনিক্যাল টেকনিক্স গুলো পড়বো, পড়ার পরে তারপরে আমরা পরের ইয়েতে যাব, পরের যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন তাতে যাব, অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, দেখবি বেশিরভাগ ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আমরা যেখান থেকে পাবো সেটা হচ্ছে প্রেসিপিটেশন। তাহলে বলো কার এখান থেকে কি কোয়েশ্চেন আছে?